অন্তর্বর্তী সরকার কোন রকম দ্বিধাদ্বন্দ্ব এদিক সেদিক ভাবার টাইম নাই। এই যে অফারটা যেটা সৌদি করছে, বাংলাদেশের কপাল খুলে যাবে। প্রত্যেকটা মানুষ, আমি, আপনি, আমরা, আম জনতা সবাই উপকৃত হবে। কারণ গত 53 বছরে আমরা এইভাবে আগাইতে পারিনি। সৌদি যে অফারটা নিয়ে আসছে, ইন্ডিয়াকে এভাবে শিক্ষা দিতে হবে, যেখানে ইন্ডিয়া 1 ইঞ্চি জায়গা দখল করে রাখছে বাংলাদেশের, সেই জায়গাটা আবার আমাদেরকে দখল দিতে হবে। ছাড় দেওয়া চলবে না। যে একটা কথা আছে না, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। ভারতের খরচেই ভারতে এসে প্রশিক্ষণের কথা ছিল বাংলাদেশি বিচারকদের, আটকালো ইউনূস সরকার। তাদের কাছে এখন ইউনূস সরকার হচ্ছে পথের কাঁটা বা গলার বিষ। সাংবাদিক ইলিয়াস কাজটা করলেন কি? পুরো জাতি অবাক, বিশ্ব অবাক। নতুন ইতিহাস সৃষ্টি যে ইলিয়াস বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় তৈরি করে দিয়েছে। বিএনপির রাজনৈতিক বয়ান মাঠে মারা খেল। দর্শক, ভিডিও শুরুটা থেকে বুঝতে পেরেছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মুহূর্তে যারা এই ভিডিওটি প্লে করেছেন তাদের উদ্দেশ্যে বলবো, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। আর এরকম আপডেট নিউজ পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। তো দর্শক, আর দেরি না করে ভিডিওটি দেখে আসি। ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমি সর্বপ্রথম সৌদি যুবরাজকে ধন্যবাদ দিতে চাই। আমি তার সমালোচক এবং ভালো কাজের প্রশংসা করি, এবং একজন বাংলাদেশী হিসাবে আজকে আমি অন্তর থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা চাই অন্তর্বর্তী সরকার কোন রকম দ্বিধাদ্বন্দ্ব এদিক সেদিক ভাবার টাইম নাই। এই যে অফারটা যেটা সৌদি করছে, বাংলাদেশের কপাল খুলে যাবে। প্রত্যেকটা মানুষ, আমি, আপনি, আমরা, আম জনতা সবাই উপকৃত হবে। কারণ গত 53 বছরে আমরা এইভাবে আগাইতে পারিনি। সৌদি যে অফারটা নিয়ে আসছে, আমরা এই যে প্রতিদিন জ্বালানি তেল, এটা বিশাল গুরুত্বপূর্ণ জিনিস। আমরা যে তেলগুলো কিনি, ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল, আমাদের একটা আছে সম্ভবত চট্টগ্রাম রিফাইনারি, কি যেন নাম ভুলে গেছে, যাই হোক। তো ওইটা হচ্ছে মান্ধাতা আমলের। এখন এই যে ধরেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়া বিপুল ডিসকাউন্টে তেল ছাড়ছে, তা আমরা কিনতে পারি নাই, যদিও হয়তো আমাদের কেনার সদিচ্ছা ছিল না। ভারতের চামচামি করছি, তখন আমরা ভারত থেকে তেল বি লাইনে কিনে আনছি, আমরা অন্য দেশ থেকে কিনছি। তবে একটা যৌক্তিক কারণ আমরা বরাবরই দেখাইছি। গত 53 বছরে কোনো সরকার একটা কাজ করে নাই, 53 বছর হিসাব প্রথমে করছে একটা, আবার যেটা এখন দরকার ছিল লাস্ট 20, 25, 30 বছর এটা হয় নাই, এটা হওয়া উচিত ছিল। যাই হোক, সেটা হচ্ছে একটা আপনার পরিশোধনাগার, একটা তেল পরিশোধনাগার আপডেট ভার্সনের, যেটাতে সবকিছু পরিশোধন করা যাবে। আমাদের যেটা সেটাতে হয় না। তো বাংলাদেশে একটি পরিশোধনাগার নির্মাণ করতে চায় সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি আরামকো। এতে বাংলাদেশ সহ এই অঞ্চলের জন্য পেট্রোলিয়াম পণ্য উৎপাদন সহজ হবে, জ্বালানি যেটা আছে। আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আলোচনা সভায় এমন তথ্য দিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদির রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলাম। বিশ্বাস করেন, অনেক কম দামে আমরা তেল আবার পাবো যদি এটা এখানে এস্টাবলিশড হয়। সৌদি বাংলাদেশের অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি, প্রবণতা, মূল চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদী সম্ভাবনা, এ নিয়ে একটা আপনার আলোচনা হয়েছে। তারা বলছে যে আমরা বিশ্বের সবচেয়ে তেল কোম্পানি আরামকো নিয়ে কথা বলছি, একটি পরিশোধনাগার স্থাপন করতে তারা বাংলাদেশে আসতে চায়। তিনি বলছেন এতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলীয় দেশগুলোতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন ঘটবে। তো এর মাঝখানে আওয়ামী লীগ সরকারের যে জ্বালানি মন্ত্রী ছিল, এই যে কি নসরুল হামিদ, ওরে দৌড়া মারতে হবে। কেন মারতে হবে? সৌদি আজকে যে তথ্য দিচ্ছে যে 2016 থেকে 18 সালের মধ্যে আরামকোর একটি বড় প্রতিনিধি দল 3 বার বাংলাদেশ ঘুরে গেছে। এখন এই লুটেরারা যারা, এই যে দেখেন, এইগুলা বললে অনেকে আমার উপর রাগ হয়ে যান, কিন্তু ভাই দেখেন, এই যে আরামকোর এই কাজটা সারা বাংলাদেশের মানুষ উপকৃত হবে। সুরবাটপার মন্ত্রীগুলা এরা এগুলা করতে দেয় নাই। সৌদি বলছে এই কথা যে তখন এই বিষয়ে কেউ আগ্রহ দেখায়নি। কিন্তু আমরা অতীত নিয়ে পরে থাকতে চাই না, আমরা কথা বলবো ভবিষ্যৎ নিয়ে। নসরুল হামিদ সহ এই যে আমাদের কিছু জ্বালানি খাতের ম্যারাডোনা আছে, এদের সম্পদ সিজ করার জরুরি হয়ে আসছে। কারণ কি, এই যে ধরেন এই 2016-তে রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছে 22-এ, যদি আমরা তখন এগুলো করতাম, রাশিয়া যেই পরিমাণ তেল ছাড়ছে, ভারত রাশিয়া তেলে যদি লাভ করছে 1 টাকা, ভারত লাভ করছে 3 টাকা। কেন? পরিশোধন করে এটা সিস্টেমিকলি বিভিন্ন জায়গায় পাঠাইছে। আমরা তো এটা পারতাম, নিজের প্রয়োজনীয় তেলটা তো কিনতে পারতাম, তাই না? পারি নাই। কেন? এই চোররা চায় নাই। এটা হচ্ছে বাস্তবতা। তো এখন বলছে যে আপনার বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের বহুমাত্রিক সম্পর্ক, আভ্যন্তরীণ ইস্যু নিয়ে কেউ কখনো কথা বলেনি। দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি, পর্যটন সহ নানান সহযোগিতার খাত রয়েছে। তবে দুই দেশের বিনিয়োগ নিয়ে আমি সন্তুষ্ট নই। আপনার বলছেন যে 2026 সালে বাংলাদেশ এলডিসি থেকে উত্তোলন করবে, সৌদি আরব সবসময় বাংলাদেশের পাশে থাকবে। আর এই মুহূর্তে তিনি বলছেন যে বাংলাদেশের প্রায় 30 লাখ কর্মী সৌদি আরবে কাজ করছেন। আর আমাদের অস্ত্র উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ছিলেন, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান ছিলেন। তা আমরা বলি, সরকারকে ডাইন বাম ভামার সুযোগ নাই। আপনাদেরকে জনগণের জন্য এখানে বসানো হয়েছে। জনগণের সিদ্ধান্ত হচ্ছে বাংলাদেশে তেল পরিশোধনাগার হওয়া চাই চাই চাই, কারণ তারা বিনিয়োগ করবে, আমাদের সমস্যা নাই। ভাগ তারা অর্ধেক নিয়ে যাক, দিন শেষে একসময় আমরা এটার মালিকানা পাবো। আর তাদের ম্যানেজমেন্টের কোনো কাজ হলে এগুলোর ভিতরে চুরি বাটপারি হতো না, আমরা হাতে নিলে যেই পরিমাণ বাটপারি লুটপাট করে খায়া ফেলবো। সৌদির বিনিয়োগটার পক্ষে আমি। কি পরিমাণ মানুষের কর্মসংস্থান হবে, উৎপাদন ব্যয় কমে যাবে, এই যে জ্বালানির জন্য বিশাল যে সমস্যা আপনি দেখেন, এগুলো অনেকাংশে কমে যাবে। সাংবাদিক ইলিয়াস কাজটা করলেন কি?
পুরো জাতি অবাক, বিশ্ব অবাক, নতুন ইতিহাস সৃষ্টি। ইউটিউবের ইতিহাসে এত বেশি সংখ্যক মানুষ, মোর দেন 8 লাখ সরাসরি লাইভ দেখেছে। কোনো ভিডিও স্ট্রিমিং, লাইভ স্ট্রিমিং এটা অতীতে কখনো হয়নি, ইউটিউবে এটা ইতিহাস হয়েছে। তো দর্শক, আমরা কথা বলছি মেজর ডালিম খ্যাত যে লোকটা, তার পূর্ণ নাম বা বর্তমান পদবি এটা নয়, সাংবাদিক ইলিয়াসের সাথে ইউটিউবে সাক্ষাৎকার দিয়েছেন এবং হাটে হাড়ি ভেঙেছেন সে সাক্ষাৎকার নিয়ে। নানানভাবে এটা বিশ্লেষণ করা যায়, কিন্তু আমি একটা দিক বিশ্লেষণ করব যে ইলিয়াস বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় তৈরি করে দিয়েছে। এটার একটা দিক হচ্ছে আওয়ামী লীগ তো এমনি গেছে, আওয়ামী লীগ ডেড, এক্সপায়ার্ড মাল। বিএনপির রাজনৈতিক বয়ান মাঠে মারা খেল ইলিয়াসের এই এপিসোডের কারণে। এবং 54 বছরের ইতিহাসে জামাত শিবিরের সবচাইতে বড় বিজয় আমি বলবো এটা। কারণ আমরা যাই বলি, জামাত ইসলামী যতই মুক্তিযোদ্ধা সাজার চেষ্টা করুক, 1971 জামাতের জন্য একটা বিব্রতকর অধ্যায় বাংলাদেশের রাজনীতি। জামাত নিজেরা 71কে ওইভাবে ডিফেন্ড করতে পারছিল না, হীনমন্যতায় ভুগছিল। গোলাম আজম ছাড়া কেউ 71 প্রশ্নের জবাব ক্লিয়ারলি দিতে পারেনি, আর গোলাম আজমের বক্তব্যে বর্তমান জামাত একমত নয়। সেই হিসাবে এই 71 প্রশ্নটা হালকা করা, কিংবা জামাতের যে দৃষ্টিভঙ্গি ছিল, যে থিওরিগুলো দিয়েছিল, যে ভারতের ষড়যন্ত্র, নানান কিছু ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলো এই ডালিমের বক্তব্যে, ইলিয়াসদের বক্তব্যে, পিনাকিদের বক্তব্যে এস্টাবলিশড হচ্ছে।